আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচএসসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য। এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 5 নম্বর লেকচার। তো আমাদের এই স্পেশাল 5 নম্বর লেকচারে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অর্থের সময়মূল্য নির্ধারণের সুবিধাগুলো কি কি। অর্থের সময়মূল্য নির্ধারণ করলে কি কি সুবিধা পাওয়া যায় সেটা দেখব আমরা। তো শুরু করি। অর্থের সময়মূল্য নির্ধারণের সুবিধাগুলো মূলত আর্থিক আর্থিক বলতে টাকা পয়সার সাথে লেনদেন করা, টাকা পয়সার ব্যাপার এটা। তবে সামাজিক দৃষ্টিকোণ থেকে তা আলোচনা করা যেতে পারে। অর্থের সময়মূল্য নির্ধারণ করলে যে সুবিধাগুলো অর্জন করা যায় তা নিচে আলোচনা করা হলো। তো আমরা এখন পয়েন্টগুলো ভালো করে দেখি, এখানে কি কি পয়েন্টের কথা বলছে। প্রথমত, আয়ের প্রকৃত পরিমাণ নির্ধারণ। বিনিয়োগ থেকে ভবিষ্যতে যে পরিমাণ আয় অর্জিত হবে তা প্রকৃত আয় নয়, বরং উক্ত আয়ের বর্তমান মাধ্যমেই সিদ্ধান্ত নিতে বিবেচ্য বিষয়। অর্থের সময়মূল্যের সাহায্যে ভবিষ্যতের আয়ের মূল্য নির্ণয় করা যায়। এখানে বলতেছে যে আমরা যদি কোনো একটা খাতে বিনিয়োগ করি, ভবিষ্যতে যে পরিমাণ আয়টা আমাদের অর্জিত হবে সেটা কিন্তু প্রকৃত আয় নয়। অর্থাৎ আমরা কিন্তু বিনিয়োগ করার পরে একটা মুনাফাও পাবো। তো মুনাফাটা কিন্তু আসলে প্রকৃত আয় না, মুনাফা বাদ দিলে সেখান থেকে প্রকৃত আয় পাওয়া যায়। সাপোজ তুমি একটা কলমের ফ্যাক্টরি তোমার আছে, কলম তৈরি করা হয়। তো তুমি এই কলমের ফ্যাক্টরিতে তুমি বিনিয়োগ করতেছো 5 লক্ষ টাকা। তো 1 বছর পর, মনে কর 1 বছর পর তুমি সেখান থেকে লাভ করছো আরও 2 লক্ষ টাকা। তাহলে তোমার 1 বছর পর যে আয়টা হবে সেটা কি হবে? 7 লক্ষ টাকা হবে। কারণ কি 5 লক্ষ টাকা বিনিয়োগ করছো, 5 লক্ষ টাকা বিনিয়োগ করার পরে 7 লক্ষ টাকা বিজনেসে হয়েছে ফলাফল। তাহলে 2 লক্ষ টাকা আয় হয়েছে। তো এই যে 2 লক্ষ টাকা এক্সট্রা, এটা কিন্তু মুনাফা বলা যায় বা লাভ বলা যায়, লভ্যাংশ বলা যায়। তার মানে কি ভবিষ্যতে যে পরিমাণ আয় হবে সেটা কিন্তু প্রকৃত আয় নয়। প্রকৃত আয়ের মধ্যে কিন্তু মুনাফাও থাকে না। প্রকৃত আয়ের মধ্যে মুনাফা থাকে না, মুনাফা বাদ দিলে প্রকৃত আয় পাওয়া যায়। কথা কি বুঝছো? আচ্ছা, তো এটাই বলতেছে যে আমাদের সময় মূল্যটা যদি ভবিষ্যতের জন্য রেখে দিই তাহলে ভবিষ্যতের আয়ের মূল্য নির্ণয় করা যায়। তো বিনিয়োগ, 2 নম্বর, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। বিনিয়োগ থেকে ভবিষ্যতে যে নগদ আন্তঃপ্রবাহ ঘটবে তা বর্তমান মূল্যে রূপান্তর করা হয়। আবার বর্তমান নগদ বহিঃপ্রবাহের সাথে তুলনা করে বিনিয়োগের লাভজনকতা নির্ধারণ করা হয়। এতে বিনিয়োগ সিদ্ধান্ত সহজ হয়। অর্থাৎ আমাদের বিনিয়োগ করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আমরা কীভাবে নিই? আমরা যখন বিনিয়োগ করি, ভবিষ্যতে যে পরিমাণ আমাদের টাকাটা, নগদ টাকাটা তৈরি হবে সেটা বর্তমান মূল্যের মাধ্যমে রূপান্তর করা হয়। মানে আমরা ভবিষ্যতে কত পরিমাণ টাকা পাচ্ছি, ভবিষ্যতে কী পরিমাণ নগদ টাকা পাবো সেটা বর্তমান মূল্যের মাধ্যমে যাচাই করতে পারি। যদি বর্তমানে আমরা বেশি টাকা খাটাই, ভবিষ্যতে বেশি টাকা পাবো, এরকম আর কি বিষয়টা। তো এরপর বলতেছে যে আমরা যদি বর্তমান নগদ টাকার বহিঃপ্রকাশ ঘটাই তাহলে বিনিয়োগ করার পর একটা লভ্যাংশ পাবো। সেই লভ্যাংশের পরিমাণটাও নির্ণয় করা যাবে। এটা হচ্ছে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণের সহজ উপায়। 3 নাম্বার, অর্থ পাওয়ার জন্য সময় নির্ধারণ। বলতেছে অর্থের সময় মূল্যের মাধ্যমে অর্থের প্রকৃত মূল্য নির্ধারণ সম্ভব। ফলে সুনির্দিষ্ট পরিমাণ অর্থ কোন সময় অর্জন করতে হবে তা নির্ধারণ করা যায়। অর্থাৎ আমাদের যে অর্থটা আমরা খাটাই বিনিয়োগ করার ক্ষেত্রে, সেই অর্থটা কখন বিনিয়োগ করলে কী পরিমাণ আয় হবে, কী পরিমাণ মুনাফা হবে, সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পারি। তো এটাই হচ্ছে অর্থ পাওয়ার জন্য সময় নির্ধারণ করা। ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগ থেকে ভবিষ্যতে যে নগদ প্রবাহ ঘটবে তার প্রকৃত মূল্য নির্ধারণ সম্ভব হওয়ার প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে কী পরিমাণ পার্থক্য হতে পারে তা জানা যায়। এভাবে সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে ঝুঁকি কমানো সম্ভব হয়। আমরা জানি কোনো বিজনেসে যদি আমরা বিনিয়োগ করি, সেই বিনিয়োগ করার ক্ষেত্রে আমার লাভও হইতে পারে, লোকসানও হইতে পারে, মানে একটা ঝুঁকি আছে। তো সেই ঝুঁকিটা কী পরিমাণ হবে, এটা কি বড় ঝুঁকি হবে নাকি ছোট ঝুঁকি হবে, সেই বিষয়টাও কিন্তু আমরা আগে থেকেই জানতে পারি অর্থের সমমূল্য নির্ধারণের মাধ্যমে। এটাই বলছে। তো দেখো, একটু আমাকে জানাও, এই ভাষাগুলো যদি একটু কঠিন,
মোটামুটি বুঝতে পারতেছো কিনা এটা আমাকে বলো, আমি একটু চেষ্টা করছি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আর কি। বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, না বুঝ অবশ্যই বলবা। নাম্বার, ভবিষ্যৎ ঋণ পরিশোধ। অর্থের সময়মূল্যের মাধ্যমে বর্তমানে যেসব ঋণ নেওয়া হচ্ছে এবং তার ভবিষ্যৎ মূল্য কি দাঁড়াবে তা নির্ধারণ করা যায়। ফলে ঋণ পরিশোধে ভবিষ্যতে প্রয়োজনীয় অর্থের পরিমাণ সম্পর্কে জানা যায়। ফলে ঋণ পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ সঞ্চিত রাখাও যায়। আমি যদি বর্তমান সময়ে ঋণ গ্রহণ করি, সেই ঋণটা ভবিষ্যতে কি পরিমাণ ভাবে পরিশোধ করতে হবে সেটা কিন্তু আমাদের অর্থের সময়মূল্য নির্ধারণের মাধ্যমেই বের করা যায়। যদি আমি বেশি পরিমাণ অর্থ ঋণ নিই, তাহলে আমাকে ভবিষ্যতে বেশি পরিমাণ ঋণের পরিশোধ করতে হবে, কম পরিমাণ নিলে কম পরিমাণ পরিশোধ করতে হবে, এটাই আর কি। তো উল্লিখিত সুবিধাগুলোর কারণে অর্থের সময়মূল্য অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে। তো আমরা এই পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবো যে অর্থের সময়মূল্য নির্ধারণের সুবিধাগুলো কী কী। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি পরবর্তী টপিক, সেটা হচ্ছে অর্থের সময়মূল্য নির্ধারণের অসুবিধা। কি কি অসুবিধা এখানে আছে। আচ্ছা, ইমতিয়াজ কিছু বলতে চাইলে বলতে পারো, স্পিকার অন হয়েছে তোমার। আচ্ছা, এবার যে আমরা অর্থের সময়মূল্য নির্ধারণ করার অসুবিধাগুলো কি কি। অর্থের সময়মূল্য নির্ধারণ করা বেশ ঝামেলাপূর্ণ। এটি নির্ধারণের সময় অনেক অসুবিধা দেখা দিতে পারে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য অসুবিধা হলো: ১. অস্থিতিশীল অর্থনৈতিক বা বাণিজ্যিক অবস্থা। অস্থিতিশীল অর্থনৈতিক বা বাণিজ্যিক অবস্থায় অর্থমূল্য তার স্বাভাবিক মূল্য থেকে ভিন্ন রূপ ধারণ করে, ফলে অর্থের প্রকৃত সময়মূল্য নির্ধারণের সমস্যার সম্মুখীন হয়। অর্থাৎ রাজনৈতিক অবস্থা বা বাণিজ্যিক অবস্থা যদি আমাদের সুন্দর না হয়, একটা কথা আছে না, বাণিজ্যিক মন্দা বা ব্যবসায় মন্দা হয়। তো ব্যবসায় মন্দা হয় যখন, তখন কিন্তু আমরা কোনো বিজনেসে টাকা খাটাতে পারি না। বিজনেসে টাকা খাটালে কী হবে? মন্দা হবে, মানে কি বিজনেস ভালো চলবে না। তো আমরা যদি অর্থের সময়মূল্য নির্ধারণ করতে চাই সেক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হবে, এটাই। ২ নাম্বার, বর্তমান মূল্য সঠিক না হওয়া। বর্তমান যে মূল্যের ভিত্তিতে অর্থের সময়মূল্য নির্ধারণ করা হয় তা সঠিক হলে প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব হবে না। আচ্ছা, কি বলছে আমরা পড়ি। বর্তমান যে মূল্যের ভিত্তিতে অর্থের সময়মূল্য নির্ধারণ করা হয় তা সঠিক হলে প্রকৃত মূল্য নির্ধারণ সম্ভব হবে না। অর্থাৎ বর্তমান মূল্য যদি আমি সঠিকভাবে না বুঝি, আমাদের কিন্তু টাকার ইয়াটা বাড়ে কমে। যেমন আমরা জানো ডলারের অ্যামাউন্টটা কিন্তু বাড়ে, একবার কমে, একবার বাড়ে একবার কমে। এখন আমাদের এই টাকার পরিমাণটা কখন বাড়বে কখন কমবে এটা কিন্তু শিউলে বলা যায় না। এক সময় বাড়ে ডলারের দাম, এক সময় কমে। তো এই যে বর্তমান মূল্য, যতক্ষণ পর্যন্ত না আমরা ঠিকভাবে বলতে পারতেছি যে কোন সময় আমাদের ইয়াটা বাড়বে, টাকার পরিমাণটা বাড়বে, আর সেই সময় যদি আমরা বিজনেসে খাটাই তাহলে মুনাফা বেশি পাওয়া যাবে, তাই না? আর এটা যদি সঠিকভাবে বলতে না পারি তাহলে কিন্তু আমাদের ওই অর্থের সমূল্য বের করাটা খুব কঠিন হয়ে যাবে। এবার ৩ নাম্বার, ভবিষ্যৎ মূল্য সঠিক না হওয়া। ভবিষ্যৎ নগদ প্রবাহের যে মূল্যের উপর ভিত্তি করে বর্তমান মূল্য নির্ধারিত হয় তা অনেকটা অনুমান নির্ভর এবং প্রকৃত মূল্যকে নির্দেশ করে না, ফলে অর্থের সঠিক মূল্য নির্ধারণ করা যায় না। এবং ৪ নাম্বার, আর্থিক নীতির পরিবর্তন। সরকার কর্তৃক আর্থিক নীতির পরিবর্তনের ফলে অর্থের মূল্যেরও কি আসে? পরিবর্তন আসে। এ ধরনের পরিবর্তন নির্ণয়কৃত অর্থের সমমূল্যের অর্থের প্রকৃত মূল্যকে তুলে ধরতে ব্যর্থ হয়। সরকারের যে যতটুকু নীতির কথা বলছিল অর্থের সমমূল্যর আমাদের নিয়ে কাজ করতে হবে, অতটুকু মূল্যের পরিবর্তে অনেকটা এলোমেলো অর্থের সমমূল্যকে নির্ণয় করা হয়, বা যেক্ষেত্রে প্রকৃত মূল্যকে তুলে ধরতে ব্যর্থ হয়। এটা মনে রাখবা। এবং সে সঠিক বার্তা ও সুদের হার নির্ণয় অসুবিধা। অর্থের সমমূল্য নির্ধারণ করা হয় বার্তা ও সুদের হারের ভিত্তিতে। সাধারণত অভিজ্ঞতার আলোকে বা অনুমোদনের উপর ভিত্তি করে বার্তা ও সুদের হার নির্ণয় করা হয়। কিন্তু এর হার সঠিক না হলে অর্থের সঠিক মূল্যটা বা সমমূল্যটা নির্ধারণ করা যায় না। তো এখন কথা হচ্ছে, এখানে আমাদের কিছু অসুবিধার কথা বলছে। উপরে আমরা সুবিধা পড়লাম, নিচে অসুবিধাগুলো পড়লাম। এই পয়েন্টগুলো একটু আমাদের টাফ। এই পয়েন্টগুলোর মধ্যে আমাদের একটু এলোমেলো, মানে অনেকটা শব্দ আছে যে শব্দগুলো বুঝতে একটু কষ্ট হয়। তারপর আমাদের সৃজনশীলে তো মনে করো যে এখানে এরকম বা ব্যাখ্যামূলক আসে না, আমাদের অঙ্ক আসে। তারপরে মোটামুটি আমরা ধারণা নিলাম যে এখানে সুবিধাগুলো কী কী হইতে পারে আর অসুবিধাগুলো কী কী হইতে পারে, বাস এতটুকু ধারণা নিলে হবে। আমরা যখন ম্যাথমেটিক্স অংশে যাব, আমাদের পরবর্তীতেই ম্যাথমেটিক্স আছে, অঙ্ক টঙ্ক আছে। আমরা যখন অঙ্কগুলোতে করব তখন আমরা এই অঙ্কগুলোর মাধ্যমে সহজে বুঝবো কীভাবে অর্থের মূল্যটা বাড়ে কমে, অর্থের সমমূল্যটা কীভাবে সহজে নির্ণয় করা যায়, ইটিসি। এগুলো করলেই মোটামুটি আমাদের জন্য এনাফ হবে অর্থের জন্য। আর বেশি তেমন চিন্তা করতে হবে না। জাস্ট আমাদের বেসিক যতটুকু আছে একটু জাস্ট ধারণা নিলাম, এখানে এই পড়াগুলো আছে।
আর বেশি কিছু লাগবে না। আমার কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। তো আজকে আমি জাস্ট একটু সুবিধা অসুবিধাগুলো পড়লাম, যতটুকু পারলাম আমরা বোঝার চেষ্টা করলাম, আর আমাদের বেশি ফোকাস দিতে হবে না। তো এখানে আমাদের আজকে ক্লাসে স্পেশাল অংশ কমপ্লিট।